সারা জীবন তো পিতা পুত্রের অঙ্ক করে আসছেন। আজকে মোহাম্মদ নাবি সেই অঙ্কের বাস্তবতা দেখালেন। কারণ কোনো ফ্রাঞ্চাইজিতে পিতা পুত্র একই টিমে একসাথে পিচে খেলার রেকর্ড করল তারা। নোয়াখালী এক্সপ্রেসের হয়ে নাবি ও তার ছেলে মাঠে নামছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। মোহাম্মদ নাবির ছেলে হাসান ইশাকহিল 7 ম্যাচে বসে থাকার পর এই ম্যাচের সুযোগ পেয়েই 60 বলে 92 রান করে নোয়াখালীর কোচের মুখে ঝামা ঘষে দিছে। তবে কেউ কি আমাকে বলতে পারেন আমাদের বিশ্বসেরা কোচ গদা সুজন ভাই ঠিক কি কারণে হাসান ইশাকহিলকে বেঞ্চে বসিয়ে রাখছিল? কাকে জায়গা দেওয়ার জন্য তাকে বসিয়ে রাখছিল? শাহাদাত হোসাইন দীপুকে খেলানোর জন্য নাকি? কেউ কি বলতে পারেন? জানি বলতে পারবেন না, তাই আমি বলে দিচ্ছি। তাকে বিপিএল শুরু হওয়ার আগে বল দেওয়া হয়েছিল না, মনে আছে? তাই সিএনজিতে উঠে রাগ করে চলে যাচ্ছিল। সেই রাগ থেকে নোয়াখালীকে টানা 6টা ম্যাচ হারিয়েছে, ভালো প্লেয়ারকে বেঞ্চ করে দিয়েছে, আর এখন নাবির ছেলেকে মাঠে নামিয়ে দিয়ে সবাইকে চমকে দিয়েছে। এজন্যই বলছিলাম এই গদা সুজন কাকার এখন কোচিং করানো থেকে রেস্ট নেওয়া উচিত, না হলে তার এসব চুদলিংপং আইডিয়ার জন্য যেই দলেই যায় সেই দলেই ডুবতে থাকে। তবে রংপুরের সাথে জিতার পর নোয়াখালীর ভাগ্য খুলে গেছে, এখন আবার ঢাকা ক্যাপিটালসের সাথেও পেয়ে গেল। তবে ঢাকা ক্যাপিটালসকে এখন ঢাকা ক্যাপিটালস বলা যায় না, তাদের নাম পাল্টে দালাল ক্যাপিটালস রাখা উচিত। কেননা এই দলের সবগুলো প্লেয়ারই তামিমের হয়ে দালালি করতে গেছিল। মিথুনের খেলার দিকে কোনো মন নাই, কিন্তু দালালি করতে দিলে 100তে 100 পায়। আর অন্যদিকে রাজশাহীর প্লেয়ার রংপুরের মফিজদের মাথার উপরে আম খেয়ে আমের ছোকলা ফেলে গেছে। পরপর 2বার সোহান লিটনদের রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছে লর্ড শান্তর রাজশাহী ওয়ারিয়র্সের সাথে। তার মধ্যে লজ্জার বিষয় হচ্ছে তারা 2বারই শান্তর কাছে চুদলিংপং হয়ে গেছে। তার চেয়ে লজ্জার বিষয় হচ্ছে তারা গদা সুজনের নোয়াখালী এক্সপ্রেস টিমের সাথেও চুদলিংপং হয়ে গেছে। যেই টিম ফ্রি পয়েন্টের ব্যবসা শুরু করছিল, সবাইকে ফ্রিতে পয়েন্ট দিচ্ছিল, তাদের কাছেই সোহানরা হেরেছে। এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে আপনারাই বলুন। তবে রংপুর রাইডার্সের এইসব বিষয়গুলো নতুন না। টুর্নামেন্ট শুরু হওয়ার পর প্রথম কয়েকটা ম্যাচ তারা এমন ভাবে খেলবে যা দেখলে মনে হবে তাদের এবার বিপিএল শিরোপা জিতানোর পথ আর কেউ আটকাতে পারবে না। কিন্তু মাঝ পথে যাওয়ার পরেই তাদেরকে সবাই রংপুইরা মফিজ বানাইয়া চইলা যাবে। তাদের এই স্বভাবের জন্য অনেকেই আবার বাস্তবতা মেনে নিয়েছে যে তারা হয়তো সেমিফাইনালে গিয়ে হারবে, নয়তো ফাইনালে গিয়ে হারবে, শিরোপার ছোঁয়া তারা পাবে না। তাই তো অনেকেই বলে শিরোপা কে জিতবে সেটা না জানলেও কে জিতবে না সেটা কিন্তু সবাই জানে। রংপুর বনাম রাজশাহীর ম্যাচটাকে বিপিএল এর এল ক্লাসিকো ধরা হয়েছিল এবার, কারণ দুইটাই ভালো টিম। কিন্তু রংপুর যেভাবে হারা শুরু করছে এটাকে আর কেউ এল ক্লাসিকো বলবে না, দুর্বল ক্লাসিকো বলবে। তবে নাজমুল হোসেন শান্ত বিপিএল এ ভালো পারফরমেন্সও করছে, আবার ক্যাপ্টেন্সি করে দলকে এগিয়েও নিয়ে যাচ্ছে। আর ওদিকে টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্লেয়াররা চুদলিংপং পারফরমেন্স করছে, তাদের নাচাচ্ছে লর্ড শান্ত। গরিবের এই এল ক্লাসিকোতে খুশদিল এক ধরনের চুল পাকনামি করছে। তার স্বার্থপরতার কারণে কবি হৃদয়েন্দ্রনাথ ঠাকুরের একটা সেঞ্চুরি মিস হয়ে গেছে। তিনি 50-র আশা না করে যদি হৃদয়কে 100 করতে দিত তাহলে বেশ ভালো হতো। একদিকে তো ম্যাচটাও হারলো, আবার সেঞ্চুরিও মিস হয়ে গেল। ভেবেছিলাম কবি এটা নিয়ে দুঃখে রচনা লিখবে, কিন্তু লিখে নাই। তা রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যানরা আপনারা আপনাদের দল নিয়ে কেমন আশাবাদী?